আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। থাইল্যান্ডের রাজা ও রানীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ, আজ থাই প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক। তৃতীয় দফায় আরও 3 দিনের হিট অ্যালার্ট, 1 সপ্তাহ থাকবে তীব্র তাপদাহ। রোববার খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারের ছুটি বাতিল। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন বাস্তবতা বিবর্জিত এবং ভিত্তিহীন, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। থাইল্যান্ডের রাজা ও রানীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিন বিকেল 5:15টায় রাজপ্রাসাদে পৌঁছেন প্রধানমন্ত্রী। এ সময় থাইল্যান্ডের রাজা ও রানী সৌহার্দ্যপূর্ণভাবে প্রাসাদের আমফর্ন সার্থান থ্রোন হলে তাকে অভ্যর্থনা জানান। সাক্ষাৎ শেষে রাজপ্রাসাদের বিভিন্ন সংগ্রহ প্রধানমন্ত্রীকে দেখান তারা। শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্ট্রেথা থাভিসিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে ইউএন এসকাপের 80তম অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেন, যে কোনো যুদ্ধের বিপক্ষে বাংলাদেশ। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আসিয়ানভুক্ত দেশগুলোর জোরালো সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। নিরঞ্জন দেবের ছবিতে ব্যাংকক থেকে আরো জানাচ্ছেন আপেল মাহমুদ। সকালে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএন এসক্যাপের অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অধিবেশনে টেকসই লক্ষ্যমাত্রা উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রায় 50টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী তার 20 মিনিটের ভাষণে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণ সহ এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে তার সরকারের পরিকল্পনা তুলে ধরেন। We have reduced poverty from 41.51% to 18.7% between 2006 and 2022. Our current priority is to address inequalities through income distribution, asset ownership and social protection. যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসরায়েল, ফিলিস্তিন, রুশ, ইউক্রেন যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের আহ্বান জানান। The war is going on. Genocide is going on in Palestine. It must be stopped. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferer. Younger generation, they lost their life. Then why war? Wherever I go, I raise my voice because I face both experience, the wartime and as a refugee. So, please, I call upon the world leaders to stop the war. মিয়ানমারে চলা অভ্যন্তরীণ সংকট, রোহিঙ্গা সমস্যা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের কারণে এই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকির বিভিন্ন দিকও তুলে ধরেন তিনি। The Rohingya repatriation process is also getting delayed. This is creating serious security risks within and beyond our territories. I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. পরে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল। এছাড়াও ইউএন এসক্যাপের এক্সিকিউটিভ সেক্রেটারির সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের রূপকল্প অনুসারে স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে এসডিজি বাস্তবায়ন করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আজকের এই অধিবেশনে থাইল্যান্ড এবং মিয়ানমার আসিয়ানভুক্ত দেশ হওয়ায় রোহিঙ্গা সমস্যার সমাধানে তাদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানালেন সরকার প্রধান। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ব্যাংকক, থাইল্যান্ড।
তীব্র তাপদাহের কারণে তৃতীয় দফায় আরও ৩ দিনের হিট অ্যালার্ট ঘোষণা করেছে আবহাওয়া অধিদপ্তর। এপ্রিলে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। অসহ্য গরমে চরম ভোগান্তিতে পড়া মানুষের জন্য পথে পথে পানীয় দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা। তারপরও যেন স্বস্তি নেই খরতাপে ফাঁকা নগরীর পথঘাট। আজরুল হাকিম পলাশের ক্যামেরায় রিপোর্ট করছেন আদিন সচিব। তীব্র তাপে রাজপথ যেন জ্বলছে, গরমে ঝলসে যাচ্ছে নিচের পিচ সড়ক, পুড়ছে মানুষের শরীর, গরমে পশু পাখির অবস্থাও ত্রাহি। বৃহস্পতিবার দুপুরের আগেই রাজধানীতে তাপমাত্রা ছাড়াই ৩৯ ডিগ্রিতে, কিন্তু মোবাইল অ্যাপসে অনুভূত তাপমাত্রা দেখাচ্ছিল ৪২ ডিগ্রি। দিনের বেলায় বাহিরেই হওয়া যায় না এবং শরীরে অত্যন্ত ঘাম ঝরে এবং যার ফলে শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে। কাজের জন্য বাইরে বের হইতে হয়, কিন্তু বাইরে আসলে বের হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি নাই। আমাদের খুবই দুর্বিষহ জীবন। আগুনের হলকা ছড়ানো এই গরমেও জীবন চালাতে কাজ না করে বসে থাকার উপায় নেই নিম্ন আয়ের মানুষের। চরম কষ্টে পথে নেমেছেন তারা, আয় রোজগার অর্ধেকে নেমে এসেছে তাদের। কষ্টের জন্য দেশকে পাওয়ান কন না বলে তো পোলা পানগুলো তো বাঁচার নাকবি। আগে যদি সারাদিনে যদি ১,০০০ থাকে, এখন ৫০০-৬০০ বেশি থাকতি না। এটা মাথায় দিয়ে আমি যদি বেলা ৩-৪টা পর্যন্ত গাড়ি চালাই তাহলে আমার শরীরে একটু কম হাঁপসাবে। আবহাওয়া অফিস বলছে এই মাসে আর কমবে না তাপমাত্রা, বরং বাড়তে পারে আগামী কয়েকদিনে। এক পাশ দিয়ে বৃষ্টি দিয়ে দেশে বাংলাদেশের বাউন্ডারি পার করে, ওই একটা সিস্টেম হয় আমাদের তাপমাত্রা কমার একটা মুখ্য উপায় হতে পারে। মে মাসে তাপমাত্রা স্বাভাবিক না, স্বাভাবিকের তুলনায় কিছু বেশি থাকতে পারে দিনের তাপমাত্রা। দেশের বিভিন্ন এলাকার মতো বৃষ্টির জন্য আল্লাহর করুণা প্রার্থনা করে রাজধানীর পাড়ায় পাড়ায় হয়েছে বিশেষ প্রার্থনা। পুরান ঢাকার লালবাগে কয়েক হাজার মুসল্লি আদায় করেন ইস্তেসকার নামাজ। মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন তারা। রাজধানীর লালবাগ শহীদ হাজী আব্দুল্লাহ আলিম মাঠে নামাজে ছিলেন জাতীয় ইমাম সমাজের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক আজহারি সহ আলেম ওলামাগণ। পুরো দেশের মতো ঢাকাতেও যেসব এলাকায় গাছগাছালি কিংবা খালবিল রয়েছে, সেসব স্থানের তাপমাত্রা অন্য স্থানগুলোর তুলনায় কিছুটা ভালো। তাই পরিবেশবিদরা বলছেন, পরিণত গাছ কেটে ছোট গাছ কিংবা সৌন্দর্য বর্ধন করে এমন গাছ লাগানোর পক্ষে তারা নয়, উল্টো গাছগাছালি এবং খালবিল যেগুলো রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করাটা এই মুহূর্তে বেশি জরুরি। তাহলেই আগামীর বাংলাদেশ কিছুটা স্বস্তি পেতে পারে। আদিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। আগামী রোববার থেকে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল হচ্ছে শনিবারের সাপ্তাহিক ছুটি। তবে গরমে অ্যাসেম্বলি না করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মাউসি। তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ভোরে এক শিফটে স্কুল শেষ করার পরামর্শ গবেষকদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। ভয়ঙ্কর রূপ ধারণ করেছে প্রকৃতি। প্রখর রোদে পুড়ছে শরীর, ফ্যান ছাড়া ঘরে থাকাও কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় শিশুদের স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে ২১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। তাপমাত্রা না কমলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয়। আগামী রোববার থেকে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান। আর ২০২৩ সাল থেকে শনিবারেও যে সাপ্তাহিক বন্ধ দেওয়া হয়েছিল তা ৪ মে শনিবার থেকে বাতিল হচ্ছে। আগামী ২৮ তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান চালুর বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং একই সাথে যে বলা হয়েছে যে শিক্ষা কার্যক্রম যেহেতু ব্যাহত হয়েছে, কাজে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবার খোলা রাখতে বলা হয়েছে। কিছু প্রিকশন বলা হয়েছে যাতে যে সমস্ত অ্যাক্টিভিটি আছে সেগুলো যতদূর সম্ভব রোদ যেখানে আছে সেখানে না করে বিকল্প ভাবে যাতে করা যায়। যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে কোনো বাচ্চা কারণে হিট স্ট্রোক হয়, তাহলে সেক্ষেত্রে প্রিকশন অথবা পরবর্তী মেজার কিনে এটা একটা গাইডলাইন আমরা তৈরি করছি। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, অনলাইনে সব শিক্ষার্থীকে ক্লাস করানো কঠিন, তাই সশরীরে উপস্থিতির বিকল্প নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় আমাকে কিছু বলেনি। আবহাওয়া অফিস আমাদের সচিবকে জানিয়েছে যে এই তাপমাত্রাটা আরো বৃদ্ধি পেতে পারে। অনলাইনে আছে, কিন্তু সেটা আমরা পরে দেখবো। এখন তো সব গ্রামগঞ্জে তো স্কুল আছে, তারা তো অনলাইনে অভ্যস্ত না। অতএব সবকিছু চিন্তা করে আমাদের কাজ করতে হবে। সহসায় তাপমাত্রার কমার সম্ভাবনা নেই। গবেষকরা বলছেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলে ক্ষতির মুখে পড়বে শিক্ষার্থীরা।
তাই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে সকালে পাঠদানের পরামর্শ তাদের। শিখন ক্ষতি হয়ে যাচ্ছে সেটাও অস্বীকার করার উপায় নেই। আরেকটি হলো যে এখন শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কোচিং সেন্টারের দিকে ঝুঁকছে। আমাদের সব শিক্ষা প্রতিষ্ঠানকে এক শিফটে করে দিতে পারলে সবচেয়ে ভালো হতো যে সকালের শিফটে সব শিক্ষার্থীরা আসবে। এই শিক্ষার্থীদের জন্য যথেষ্ট পানীয়ের ব্যবস্থা এবং তাদের স্বাস্থ্য ঝুঁকিটা যাতে সরকার বা শিক্ষকরা মনিটর করে। বাংলাদেশের চেয়েও বেশি তাপমাত্রায় কলকাতা সহ বিভিন্ন শহরে ক্লাস চলছে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষুণ্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার গাজী হাবিবুল আওয়াল। এই উপলক্ষে মাঠ প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এমন মন্তব্য করেন সিইসি। পরে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন কমিশন। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। সারা দেশে কয়েক দফায় অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা করে নির্বাচন কমিশন। ইসির অডিটোরিয়ামে আয়োজিত সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। নির্বাচনের বিভিন্ন ইস্যুতে পর্যবেক্ষণও তুলে ধরেন মাঠের কর্মকর্তারা। এ সময় নির্বাচনে যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সিইসি। যে কোনো মূল্যে নির্বাচনটা নির্বাচন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যদি এক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটা দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। আমরা আশা করব আগামীতে আমাদের প্রত্যেকটা নির্বাচন সুন্দর সুস্থ হবে। আমরা যেন এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র আছে, আমাদের নির্বাচনের মতোই হয়ে থাকে, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। পরে বৈঠক শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে মাঠ প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছে কমিশন। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে মাঠ প্রশাসনে কর্মরত উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিজিবি সহ নির্বাচন কমিশনের সাথে যাতে একটি সমন্বয় হয় এবং সমন্বয়ের মাধ্যমে কোথাও যদি কোনো ঘাটতি থাকে সেটাকে যাতে পরিপূর্ণ করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়া যায়। আগামী ৮ মে প্রথম দফায় ১৫০ শতাধিক উপজেলায় ভোট হবে। ৪ দফায় শেষ হবে সারা দেশের প্রায় সব উপজেলা পরিষদে নির্বাচন। নির্বাচন কর্মকর্তাদের সমন্বয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের মানবাধিকার প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের দেয়া প্রতিবেদন বাস্তবতা বিবর্জিত ও ভিত্তিহীন বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন জানান, প্রতিবেদনটি দেশি বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থার মিথ্যা অভিযোগের ভিত্তিতে তৈরি করা। তিনি আরো বলেন, হরণ নয় বরং মানবাধিকার সুসংহত করতে সচেষ্ট সরকার। আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। বিদায়ী বছর দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটেনি দাবি করে মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এতে বিচার বহির্ভূত হত্যা, গুম ও নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়। এসব ঘটনার সাথে জড়িত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের শাস্তি না দিয়ে দায় মুক্তি দেওয়ার অসংখ্য খবর যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে বলেও রিপোর্টে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার এই প্রতিবেদনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র উল্টো অভিযোগ করে বলেন, পৃথিবীর কোথাও মানবাধিকার পরিস্থিতি যথাযথ নয়। Isolated and unfounded allegations continue to be flagged as part of a systematic trend. The report mostly relies on assumptions and unsubstantiated allegations drawn from local and international non-government organizations. The government of Bangladesh has been doing its best to uphold human rights of its citizens. জাতীয় নির্বাচন, শ্রমিক আন্দোলন কিংবা রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা বাহিনী আইন মেনে জনগণের জানমালের নিরাপত্তায় কাজ করে বলে জানান তিনি। Law enforcement agencies of Bangladesh exercises utmost restraints and dealt any law and order situation with full professionalism. উন্নতি ও সরকারের অর্জন স্বীকার করা হয়নি ওই প্রতিবেদনে। International non-government organizations. ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। গণবিরোধী রাজনীতির সাথে যুক্ত থেকে বিএনপি নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে শত্রু জ্ঞান করে যারা জনগণের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল তারাই এখন নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে। বাঁকা পথে ক্ষমতায় যেতে জনগণকেই হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির নিন্দা ও প্রতিবেদন জানিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগ জনকল্যাণে রাজনীতি করে, অন্যদিকে বিএনপি রাজনীতির নামে সন্ত্রাস ও উগ্র জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দেয় বলেও অভিযোগ করেন তিনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠায় সংগ্রাম করছেন জানিয়ে লিখিত বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, কারো রাজনৈতিক বক্তব্যের আড়ালে সন্ত্রাসীদের রক্ষার অপকৌশল সফল হবে না। নৈরাজ্য আর দখলের রাজনীতি করে বলেই আওয়ামী লীগ বিএনপির যে কোনো কর্মসূচিতে পাল্টা কর্মসূচি দেয় বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকারের দৃষ্টি নেই দাবি করে তিনি বলেন, যে কোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকাই তাদের একমাত্র লক্ষ্য। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মজীবী দরিদ্র মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তার মতে, ক্ষমতাসীনদের আমদানি নির্ভর নীতির কারণে মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে, অন্যদিকে উন্নয়নের নামে লুটের মহোৎসব চলছে। জিয়াউর রহমানের সময় থেকে ধীরে ধীরে রেশন বন্ধ হয়ে গেছে, আমাদের ফলন বেড়েছে, আমাদের উৎপাদন বেড়েছে, আমরা বিদেশে চাল রপ্তানি করেছি। ওই দেশ আজকে আদা কিনতে হয়, আজকে রসুন কিনতে হয়, আজকে পেঁয়াজ আনতে হয়। এটা হচ্ছে শেখ হাসিনার গণবিরোধী নীতি। তার কারণে আজকে মানুষ ঢুকছে অনাহারে, অর্ধাহারে। আজকে সন্তান বিক্রি করে তার পেট ভরাতে হচ্ছে গরিব মানুষ। আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ যাচাইয়ের রাজধানী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করছে জাতীয় রাজস্ব বোর্ড। করের মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন কর অঞ্চল ৩-এর কর্মকর্তারা। এ বিষয়ে করদাতা ও ব্যবসায়ীদের সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হচ্ছে বলে জানান কর্মকর্তারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। আয়কর আইন ২০২৩ অনুযায়ী ব্যবসা ও পেশাগত আয়ের করদাতাদের রিটার্ন দাখিলের প্রমাণ দৃশ্যমান স্থানে প্রদর্শনের নিয়ম রয়েছে, যা অমান্য করলে ন্যূনতম ৫,০০০ ও সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল ৩-এর আওতায় রাজধানীর মিরপুর শপিং সেন্টার ও মিরপুর বেনারসি পল্লীতে পিএসআর যাচাই করা হয়েছে। কর কর্মকর্তারা জানান, নতুন আইন অনুযায়ী টিআইএন এর পাশাপাশি রিটার্ন ফর্ম ব্যবসা প্রতিষ্ঠানে প্রদর্শন করতে হবে। তারা যে রিটার্ন দাখিল করে তার প্রুফ তারা ঝুলিয়ে রাখে কিনা এটা দেখার জন্য আমরা এসেছি। পিএসআরটা বেসিক্যালি প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন, যেটা তারা বোঝাচ্ছে যে ৩ রকমের পিএসআর হতে পারে। একটা হচ্ছে যে করদাতা রিটার্ন দাখিল করলেন, সেই রিটার্নের অ্যাকনোলেজমেন্ট কপি। আর যদি তিনি ইলেকট্রনিক্যালি মানে ই রিটার্ন সাবমিট করে থাকেন, তাহলে ই রিটার্ন যে ইলেকট্রনিক্যালি জেনারেটেড সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট, অথবা যদি উপকর কমিশনার একটা স্বাক্ষরিত সার্টিফিকেট দান করেন তাহলে সেই সার্টিফিকেটটা, এই তিনটার যে কোনো একটা টানিয়ে রাখতে হবে। নিয়মিত আয়কর রিটার্ন পরিদর্শনে ব্যবসায়ীরা আরো সচেতন হবে বলে জানান দোকান মালিক সমিতির নেতারা। কর দিতে পারলে দেশের উপকার হবে, সেটা আমাদেরকে দিতে হবে। আমরা ব্যবসা করলেই দিতে হবে, আমরা আয় করলেই দিতে হবে, এবং সেইটা আমরা আমাদের ব্যবসায়ীদেরকে বুঝাতে পারছি। আমরাও চাই ট্যাক্স ফাইল আরো বাড়ুক, সরকার লাভবান হোক, দেশের উন্নয়ন হোক। আর দেশের উন্নয়ন করতে গেলে ট্যাক্স ভ্যাট এগুলো আমাদের দিতে হবে। এনবিআর জানিয়েছে, করদাতাদের সংখ্যা বাড়াতে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আগামী জুলাইয়ে G20 সম্মেলনের আগে ব্রাজিল সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে খেলার নিরাপত্তা, কারিগরি সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ফেরেস। কূটনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে এসব তথ্য জানান তিনি। এছাড়াও আলোচনা হবে ভিসা ইস্যুতেও। ঢাকাতে ব্রাজিলের ভিসা সেন্টার চালুর পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত। তিনি জানান, অনুমতি পেলে ঈদের আগেই ব্রাজিল থেকে গরু আমদানি সম্ভব। বাংলাদেশে এখনো কোনো বিনিয়োগকারী না থাকলেও শীঘ্রই ব্রাজিলের বিনিয়োগের সম্ভাবনা আছে বলেও জানান রাষ্ট্রদূত। The Prime Minister will probably be going to Brazil in July 24th. A bilateral visit, it's connected to the G20, but it will be her alone. That's a possibility because the Brazilian producers can export, like cattle like that. I think I don't know where they are sending it, but they do it, so it's possible.
রাজধানীর মোহাম্মদপুরে আদিবাসী গৃহকর্মীর মৃত্যুর ঘটনা সঠিকভাবে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। জাতীয় প্রেস ক্লাবে এই দাবি জানানো হয়। নিহত গৃহকর্মী প্রীতি ওরাংয়ের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকার দম্পতির বাসায় কাজ করত। তাকে বাসার জানালা দিয়ে ফেলে হত্যার অভিযোগ আনেন প্রীতি ওরাংয়ের পরিবার। সংবাদ সম্মেলনে শিশুশ্রম বিষয়ক নীতিমালাকে আইনে পরিণত করার দাবিও জানান বক্তারা। যে যার বাসায় এই ধরনের শিশু শ্রম নিয়োগ করা হয়, এই ধরনের ঘটনা ঘটতে থাকে, মানবাধিকারের কোনো বিন্দুমাত্র কোনো আপনাদের মধ্যে থাকে, আমরা ঘটনা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে, এই মূল দাবি আমাদের সরকারের কাছে। সরকার যেন তার দায় দায়িত্বটা পালন করে। সবাই মিলে একটি বার্ষিক পৃথিবী গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হল জাতিসংঘ অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো 2024। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের বন, পরিবেশ ও জলবায়ু সচিব ডক্টর ফারহিনা আহমেদ বলেন, সব দেশের সচেতন অংশগ্রহণ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এবারের এক্সপোতে 104টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া 53টি দেশ তাদের জাতীয় অভিযোজন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। এবারের সম্মেলনকে সফল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক সংস্থার সচিব পল দেশনায়কার, এলইজি এর ভাইস চেয়ারম্যান আদাও সোয়ারেস বারবোসা। এবারে জানাবো পার্টেক্স খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খুব বেশি আশা করতে মানা করলেও সাবেক অধিনায়ক সাকিব বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন। যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে সাকিব আল হাসান জানান, আত্মবিশ্বাস নিয়ে খেলে দলের ভালো করার সম্ভাবনা আছে, তবে ট্রফি জয়ের নিশ্চয়তা দিতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। আগামী 1 জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে টি-20 বিশ্বকাপ ক্রিকেট আসর। ওইখান থেকে যদি আরেকটু উন্নতি করতে পারি, আমার মনে হয় যে এবার আমাদের আরো ভালো করার সম্ভাবনা আছে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের জন্য স্যুট করে জায়গাটা, আর সিমিলার টাইপ অফ পিচ আমার মনে হয় আমরা পেতে পারি, স্পেশালি ডালাসে। সো সেটা আমাদের হয়তো হেল্প করবে। আমি জানি না নিউ ইয়র্কের পিচটা কেমন হবে, আশা করছি প্রচুর সাপোর্ট আমরা পাবো। প্রিমিয়ার লিগে ফেরার প্রত্যয়ে নতুন করে যাত্রা শুরু করল স্বাধীনতা ক্রীড়া সংঘ। রাজধানীর খিলগাঁওয়ের একটি হোটেলে অভিষেক হয় নতুন কর্মকর্তাদের। দেশের শীর্ষ লিগ প্রিমিয়ার লিগে 2005 সালে অভিষেক হয়েছিল দলটির। প্রবল প্রতিপক্ষ বসুন্ধরা কিংসকে হারিয়ে স্বপ্নের মতো যাত্রা শুরু করেছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত তা অব্যাহত থাকেনি। মহানগর সিনিয়র ডিভিশন ফুটবল লিগে স্থান তাদের। নতুন সভাপতি সৈয়দ গোলাম রুপস এবং সাধারণ সম্পাদক মশিউর রহমানের নেতৃত্বে স্বাধীনতা ক্রীড়া সংঘ চাইছে এবার সেরা হয়ে মাঠে ফিরতে, আর বসুন্ধরা কিংসকে হারানোর স্মৃতিটাই আশাবাদী করছে তাদেরকে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। থাইল্যান্ডের রাজা ও রানীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ, আজ থাই প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক। তৃতীয় দফায় আরো 3 দিনের হিট অ্যালার্ট, 1 সপ্তাহ থাকবে তীব্র তাপদাহ। রোববার খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারের ছুটি বাতিল। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন বাস্তবতা বিবর্জিত ও ভিত্তিহীন, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।